আজকে শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। এসো বঙ্গবন্ধুকে জানি অ্যালবামের মোড়ক উন্মোচন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ। এবং দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী 6 জেলার কয়েক লাখ মানুষ, চরম ভোগান্তিতে বানভাসীরা। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। আজকে শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ টুঙ্গিপাড়ায় কথা বলেন সরকার প্রধান। এর আগে সকালে টুঙ্গিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন সরকার প্রধান। এরপর সেখানে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন শেখ হাসিনা। এরপর টুঙ্গিপাড়া পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন তিনি। বিকেল 3:30টায় বঙ্গবন্ধুর সমাধিতে ফতেহা পাঠ ও মোনাজাত করবেন প্রধানমন্ত্রী। এর আগে গতকাল শুক্রবার পদ্মা সেতু প্রকল্পের সমাপনী ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে সুধী সমাবেশে কৃতজ্ঞতা জানিয়ে ভাষণও দেন তিনি। এবারে অন্যান্য প্রসঙ্গ। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয়েছে যানজটের। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়কেও অবরোধ করে তারা। টানা বৃষ্টির কারণে দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। 6 জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে আগামী 2-1 দিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এদিকে বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন দুর্গত এলাকার মানুষ। প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে 6 জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এদিকে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকটে মানবেতর জীবন যাপন করছেন অনেকেই। পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। গৃহপালিত গরু ছাগল নিয়ে বাঁধে আশ্রয় নিয়েছেন তারা। খাবার পানি নাই, গরু ছাগলের খাবার নাই, মানুষের খাবার নাই, কোনো কিছু করে পাচ্ছি না। আর কি থাকবো? এই পানির জন্য আমাদের স্কুল বন্ধ দিয়েছে। আমার ঘরের ভিতরে 1 কুমোর পানি, খাট ডুবে গেছে, থাকা যাচ্ছে না। নিজের খাওয়ার সমস্যা, এলে আন্দাবাড়ি করার সমস্যা, মনে করেন যে সব কিছু সমস্যা। বিভিন্ন এলাকার বসতবাড়ি, ফসলি জমি এবং শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করেছে। তবে ইতোমধ্যে কিছু কিছু জেলায় পানি কমতে শুরু করায় অনেকে আশ্রয় কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন নিজ বাড়িতে। কষ্টের জন্য তো স্কুল ফিরতে যাচ্ছি না, তো বাড়ি ঘর ছেড়ে কেউ স্কুল ফিরতে তাইসে থাকে। ঘরের মধ্যে পাইনি, আগ্নের মধ্যে কথা হয়েছে, খাই পাই না। ঘরের মধ্যে আন্দাবাড়ি করে ফেলছি না, উঁচু তুটে বসে চাইন দিবে ফেলছি না, খাবারও ফেলছি না। এদিকে বন্যা দুর্গম বিভিন্ন জেলাগুলোতে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা। যারাই অসহায় আছে প্রত্যেকটা পরিবারের হাতেই কিন্তু আমরা ত্রাণ পৌঁছে দিতে পারবো। আমাদের ত্রাণের কোনো ঘাটতি নেই। আপনারা অবশ্যই জানেন যে এই সময় কাজটা করার সুযোগ নাই। অবশ্যই সারা বছর ধরে এই এলাকার নদীর কাজ চলছে, আগামী দিনে এই নদীর কাজ হবে। বন্যায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন নিম্ন অঞ্চলের মানুষ। পানি বন্দী হয়ে থাকায় অনেক দিনমজুরের আয় রোজগার বন্ধ। এতে অতি কষ্টে দিন যাপন করছেন বানভাসীরা। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বাদশা ওসমানী। বাদশা, আমাকে শুনতে পাচ্ছেন? বাদশা, বন্যা পরিস্থিতির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন।
কর্মী আসলে বন্যা পরিস্থিতির খবর কিন্তু যদি বলি এখন কিন্তু কমতেছে। আমরা ডালিয়া পয়েন্টে খোঁজ নিয়ে দেখেছি, এখনও কিন্তু অতিক্রম করেনি কিন্তু এখানে যে বিপদ সীমা রয়েছে। কাউনিয়া পয়েন্টে অতিক্রম করে নিচে রয়েছে, কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি যে ব্রহ্মপুত্র এবং যমুনায় কিন্তু এখানে হু করে পানি বাড়ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি ঘাঘট নদীতে এসেছি, এখানে কিন্তু পানি কমার পরে হয়তো আবার বাড়বে এমনটি বন্যা এখানে যারা নিয়ন্ত্রণ করেন, এখানে পানি উন্নয়ন বোর্ড থেকে আমাদেরকে তাদের জানিয়েছেন। আবহাওয়া অফিস থেকে আমাদেরকে জানানো হয়েছে রংপুরে কিন্তু 24 ঘন্টায় 132.4 মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছেন। এবং ডালিয়া পয়েন্টে আমরা খোঁজ নিয়ে দেখেছি যে 115 পয়েন্ট এখানে তারা বৃষ্টি তারা রেকর্ড করেছেন। এবং আমরা আরও একটি খোঁজ নিয়ে দেখেছি কাউনিয়ায় কিন্তু এখানে 18 মিলিমিটার বৃষ্টি তারা রেকর্ড করেছেন। বৃষ্টি যদি বাড়তেই থাকে তাহলে হু করে কিন্তু পানি বাড়বে। আজকে আমরা যেখানে এসেছি, যদিও পাশেই নদী ভাঙ্গনের কথা আমরা শুনেছি, নদী ভাঙ্গন শুরু হয়ে গেছে, পানি কমতে শুরু করলে কিন্তু নদী ভাঙ্গে। এখানে কিন্তু মানুষের এখন দুর্ভোগ নেমে এসেছে। আমরা অনেক এলাকায় খোঁজ নিয়ে দেখেছি যে মানুষ কিন্তু বিপদে পড়েছে। পানি কমার সঙ্গে সঙ্গেই এখানে তারা বলতেছেন যে নদী ভাঙতেছে, তাদের বাড়িঘর সরিয়ে নিতে হচ্ছে। অনেকে বলছে যে পানি বাড়ার কারণেই আবার বিপদ হচ্ছে। মানে দুদিকেই কিন্তু এখানে আমরা তিস্তাপাড়ার মানুষের খোঁজ নিয়ে দেখেছি, দুদিকেই বিপদ। আরও একটু বেশি বলে রাখি, কিন্তু এই বৃষ্টির কারণে কিন্তু সব সময় বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে, টিপটিপ বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে কিন্তু এখানে আপনি জানেন যে পেঁয়াজের দাম বেড়েছে এবং মরিচ খেতে কিন্তু ব্যাপকভাবে মরিচের দাম বেড়েছে, মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। এই বন্যার কারণে কিন্তু নানান ধরনের বিপদ আসলেও কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা ভালো দিক লক্ষ্য করেছি। সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা অনেক এলাকায় দেখেছি যে যারা বীজ করছেন আমনের, অনেকে আমন লাগাচ্ছেন উঁচুতে তারা আলু করার জন্য। কিন্তু সব মিলে কিন্তু আমরা দেখেছি যে বন্যা পরিস্থিতি যদি আমরা বলতে যাই এখন কিন্তু অবনতির দিকে যাচ্ছে। এখানে যদি পানি কমতেছে আবার ভাটির দিকে পানি বাড়তেছে। আমরা খোঁজ নিয়ে দেখেছি যে কুড়িগ্রামের সাইডে এবং জামালপুরের দিকে কিন্তু হু করে পানি বাড়ার কারণে কিন্তু এলাকার লোক ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছেন। তবে আপাতত তিস্তা এবং কাউনিয়া যে পয়েন্টগুলো রয়েছে পানি বিপদ সীমার নিচে রয়েছে, এমনটি এখানকার আবহাওয়া অফিস থেকে শুরু করে পানি উন্নয়ন আমাদেরকে জানিয়েছেন উর্মি। যে বাদশাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বন্যার পরিস্থিতির খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বাদশাহ ওসমানী। চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। কোঅপারেটিভ বিল্ড এ বেটার ফিউচার ফর অল প্রতিপাদ্যকে সামনে রেখে আজ পালিত হচ্ছে 102তম আন্তর্জাতিক সমবায় দিবস। সমবায়ের বৈশ্বিক জোট ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালায়েন্স ICA প্রতি বছর জুলাইয়ের প্রথম শনিবার আন্তর্জাতিক সমবায় দিবস পালন করে। দিবসটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। দরিদ্র মানুষের ওপর নিষ্পেষণের দৃশ্য হাজার বছরের পুরনো। মানুষের পোশাকের বদল হয়েছে, শাসনতন্ত্রের বদল হয়েছে, কিন্তু শোষণ থেকে মুক্তি মেলেনি। একসময় শোষিত মানুষগুলো ঐক্যবদ্ধ হতে শিখল, একত্রিত হয়ে তাদের পুঁজিকে শক্তিশালী করতে লাগলো, যা কালের বিবর্তনে সমবায় সমিতি বা সংগঠন নামে রূপ লাভ করে। এবার প্রতিপাদ্য কোঅপারেটিভস বিল্ড এ বেটার ফিউচার ফর অল, অর্থাৎ কোঅপারেটিভের মাধ্যমে যারা কোঅপারেটিভের সদস্য তথা সদস্য এবং অন্য যারা আশেপাশে আছে, সার্বিকভাবে সমাজ, দেশ সবাই কিন্তু উপকৃত হবে। কারণ কোঅপারেটিভের মাধ্যমে পুঁজি গঠন হয়, আর এই পুঁজি যখন থাকে মানুষের হাতে, তখন এই পুঁজির মাধ্যমে অনেক অসাধ্যকে সাধন করা যায়। সপ্তদশ শতকের শেষ ভাগ থেকে সমবায় সংগঠনের ভাবনা দানা বাঁধলেও 1752 সালে মার্কিন প্রেসিডেন্ট বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সর্বপ্রথম সমবায় সংগঠন প্রতিষ্ঠা করেন। ক্রমান্বয়ে ইংল্যান্ড, চীন, রাশিয়া, ফ্রান্স সহ বিশ্বের বিভিন্ন দেশে সমবায় গঠন করা হয়। 1895 সালে প্রতিষ্ঠা হয় আন্তর্জাতিক সমবায় মৈত্রী সংস্থা, যা 1995 সালে জাতিসংঘের স্বীকৃতি পায়। আসলে সমবায়ের ভূমিকা তো সব ক্ষেত্রেই প্রযোজ্য থাকবে, কারণ চতুর্থ শিল্প বিপ্লব সাকসেস মানে কি মানুষের মৌলিক অধিকার যেন আরও স্ট্রেনদেন হয়। মানুষের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, এই গ্লোবালটা যেন তার কাছে আরো সহজ হয়ে ওঠে। সমবায় হচ্ছে একমাত্র মাধ্যম যে স্মার্ট মানুষকে তৈরি করে মানুষের মধ্যে তার সে স্মার্টের যে অ্যাক্টিভিটিস সেগুলো মানুষের মধ্যে ইনজার্ট করবে, তবেই তো স্মার্ট বাংলাদেশ হয়ে যাবে। বাংলাদেশের সমবায় অধিদপ্তরের নিবন্ধনকৃত কেন্দ্রীয় জাতীয় প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা লক্ষাধিক। এসব সমিতির সদস্য সংখ্যা কোটি ছাড়িয়েছে অনেক আগেই। টেকসই উন্নয়ন মানেই সমবায় সমিতি। মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ যে নির্দেশন দিয়েছেন যে কৃষিভিত্তিক সমবায় সমিতি, অর্থাৎ আমাদের গ্রাম এলাকার যে সমস্ত কৃষক আছেন, যে সমস্ত সমবায় সমিতি আছে, তারা যে সমস্ত ফসল উৎপাদন করেন সেই ফসলগুলো অনেক সময় ন্যায্য মূল্য পায় না। এই জন্য আমরা যদি সমবায় সমিতির মাধ্যমে এটা করতে পারি, তাহলে দেখা যাবে সেই ফসলগুলো তারা ওই সময় বিক্রি করতে হবে না, তারা সেটা স্টোর করতে পারবে, তারা বিপণন করতে পারবে এবং বিপণনের ক্ষেত্রে একটা নেটওয়ার্ক তৈরি হবে।
আন্তর্জাতিক সমবায় দিবস উদযাপন উপলক্ষে আগারগাঁওয়ে সমবায় ভবনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সমবায় অধিদপ্তর। আমাদের সবচেয়ে বড় সাকসেস বলতে পারেন বঙ্গবন্ধুর এই সোনার বাংলায়, যে আজ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি মানুষ না খেয়ে নাই। এটি তো আমাদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়াতে জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে ধাপে 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 সামনে নিয়ে যাচ্ছে। এর মধ্যেই একদিন এই যে আপনি বললেন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়ন হবে, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন হবে, তাতেই বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম হয়ে যাবে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। দর্শক, গাইবান্ধার সুন্দরগঞ্জের বন্যা পরিস্থিতির আরও খবর জানিয়েছে সহকর্মী মোকসেদ আল মামুন। এক সপ্তাহের ভারী বর্ষণে গাইবান্ধার বিভিন্ন নদ নদীগুলোতে কিন্তু পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তার মধ্যে সুন্দরগঞ্জে কিন্তু ব্রহ্মপুত্র, তিস্তা এবং ঘাঘর নদীর পানি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে। সুন্দরগঞ্জেই কিন্তু 25,000-এর বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 89 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আসলে উপজেলার কয়েকটি ইউনিয়ন এর মধ্যে প্লাবিত হয়েছে। তার মধ্যে যে নিম্ন অঞ্চলগুলো ছিল এগুলো কিন্তু অনেক আগেই প্লাবিত হয়েছে। এখন যেটি লক্ষণীয়, যে আসলে উচ্চ স্তরে যে এলাকাগুলো ছিল তার মধ্যেও কিন্তু এখন পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে আরেকটি বিষয় আমরা খোঁজ নিয়ে দেখেছি, যে যাদের বাড়িতে বিশেষ করে শিশু বাচ্চা এবং বৃদ্ধ রয়েছে এবং গবাদি পশু রয়েছে, তারা কিন্তু চরম দুর্ভোগে এবং মানবেতর জীবনযাপন করছে। তাদের আরেকটি দাবি দাবা ছিল, সেটি হচ্ছে উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসনের পক্ষ থেকে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয় তা কিন্তু প্রয়োজনের তুলনায় অপ্রতুল, এবং এখানে কিন্তু খাবার পানি এবং বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইনের কিন্তু একটু সংকট দেখা দিয়েছে। এই ছিল কিন্তু সুন্দরগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। দর্শক, নারায়ণগঞ্জের সাবেক আইজিপি বেনজির আহমেদের রিসোর্টে অভিযান চালাবে প্রশাসন। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। যে হাবিব, আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, অভিযানের কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। উর্মি, নারায়ণগঞ্জের যে বেনজিরের যে নজিরবিহীন দুর্নীতির অংশ হিসেবে নারায়ণগঞ্জের আনন্দ হাউজিংয়ের যে রূপগঞ্জের যে বাড়িটি রয়েছে, এখানেও তার ছবল পড়েছিল। এখানে উনি প্রায় 30% জায়গার উপরে একটা বাড়ি তৈরি করে, যার আনুমানিক বাজার মূল্য 20 কোটি টাকা। আমরা গতকালকে দুদকের উপপরিচালক জনসংযোগ কর্মকর্তা আমাদেরকে জানিয়েছিলেন যে আজকে তারা এ বাড়িটি জব্দ করবেন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে বুঝিয়ে দিবেন। কিছুক্ষণ আগে আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। আমরা জানতে পেরেছি যে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক যে রাজস্ব এবং রূপগঞ্জ ইউনিয়নের রূপগঞ্জ উপজেলার যে এসিল্যান্ড এবং ইউনো আছে, তারা সহ যৌথভাবে এ বাড়িটি আজকে দুদক তারা করবে। আমি যদি বাড়িটা আপনাকে দেখাই, যে এই 30% জায়গার উপরে বেনজিরের যে বাড়িটি তৈরি করা হয়েছে, এই বাড়িটির আনুমানিক মূল্য স্থানীয় লোকজন বলছে প্রায় 20 কোটি টাকার মতো। এখানে প্রায় তিনি আসতেন এবং এখানে তার লোকজন আছেন। আমরা বাড়িতে ঢোকার চেষ্টা করেছিলাম, আমাদেরকে আসলে ঢুকতে দেওয়া হয়নি ভিতরে। তো আমরা আশা করছি কিছুক্ষণ পরে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন যারা আসবেন, আমরা অবশ্যই তাদের সাথে ঢুকবো এবং আপনাদেরকে আপডেট দেবো। তো এখন পর্যন্ত যেটা আমরা জানতে পারলাম, যে আনন্দ হাউজিংয়ের রাস্তার পাশে যে বাড়িটি আছে, এই বাড়িটি বেনজিরের দুদক নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের হাতে বুঝিয়ে দেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং যে এসিল্যান্ড রূপগঞ্জ, ওনার সাথে আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, ওনারা বলছে যে হ্যাঁ, প্রোগ্রাম আজকে প্রায় দুপুরের পর তারা এই অভিযান পরিচালনা করবে এবং দুদকের ঢাকার যে কর্মকর্তারা আছেন তারা আসবেন, পাশাপাশি নারায়ণগঞ্জের থেকেও কর্মকর্তারা যুক্ত হবেন বলে আমরা জানতে পেরেছি। তো উর্মি, নারায়ণগঞ্জের আনন্দ হাউজিং এই যে বেনজিরের যে পুলিশ মহাপরিচালক যে বেনজিরের বাড়ির সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। স্মার্ট দক্ষিণপাড়া বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন নবগঠিত দক্ষিণপাড়া সোসাইটির সদস্য সচিব হাজী মোহাম্মদ আবু সায়েম। রাজধানী ঢাকার দক্ষিণ খান এলাকায় নবগঠিত দক্ষিণপাড়া সোসাইটির আহ্বায়ক কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি একথা বলেন। দক্ষিণপাড়া সোসাইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লাহাবুর রহমান, সদস্য সচিব হাজী মোহাম্মদ আবু সায়েম সহ 33 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিকে এ সময় ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি হযরত শাহ কবির।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোটে সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের কাছে অতিরক্ষণশীল প্রার্থী সাইদ জলিলি পরাজিত হয়েছেন। আজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে। ইরানের ইলেকটোরাল কর্তৃপক্ষের মুখপাত্র মোহসেন ইসলামের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, মোট 3 কোটি ভোট গণনার পর দেখা গেছে মাসুদ পেজেশকিয়ানের পক্ষে 1,60,00,000 এবং সাইদ জলিলির পক্ষে 1,30,00,000 ভোট পড়েছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে বঙ্গবন্ধু সৈনিক লীগ সদরঘাট থানা আহ্বায়ক কমিটি অনুমোদন কল্পে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নগর কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদের সভাপতিত্বে এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শেখ মাহমুদ ইসহাক। এছাড়াও শিল্প ও বাণিজ্য সম্পাদক মাহবুবুল হক মিয়া, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শেষ করব সে নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আজকে শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, টুঙ্গিপাড়ায় বললেন প্রধানমন্ত্রী। এসো বঙ্গবন্ধুকে জানি অ্যালবামের মোড়ক উন্মোচন। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ। ঢাকা টাঙ্গাইল, ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ। এবং দেশের বন্যা পরিস্থিতির আরও অবনতি, পানিবন্দী 6 জেলার কয়েক লাখ মানুষ, চরম ভোগান্তিতে বানভাসীরা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।